শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় অভিনেত্রী প্রভার সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা নাট্যোৎসব ও চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ এই স্লোগান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে 7 দিনব্যাপী মূল্যবোধের নাট্যোৎসব 2016। এই আয়োজনের শেষ দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যায় প্রদর্শিত হচ্ছে 3টি নাটক: শঙ্খচিল, পরিচয় ও জীবনের ভাগ্য। ধানমন্ডির গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে 11 জন শিল্পীর দলীয় প্রদর্শনী প্যাপিরাস। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা। এই সময়ে খোলা থাকছে 8 সেপ্টেম্বর পর্যন্ত। গুলশান এভিনিউয়ের রেডিয়াস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধার একক চিত্রকলা প্রদর্শনী মোহাম্মদ আলী দ্য লিজেন্ড লাইভস অন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 10 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় শিশু কিশোরদের ম্যাগাজিন অনুষ্ঠান আমরা সবাই রাজা। রাত 8:20 দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেন। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। বিশ্বাস করো, আমি প্রথম যেদিন দেখেছিলাম সেদিন তো দেখলাম বড় বড় চুল। আরে সবুজদের গ্রুপে কাজ করে, আমার সঙ্গে অবশ্য পরিচয় হয়নি, কথা হয়নি, এই আর কি। রিয়েলি? কোনো পরিচয় নেই? বুঝলি, কোনো পরিচয় নেই। কথাবার্তা শুনে সেরকম মনে হলো বল, এমন ভাবে ভাইয়া বলে খুলে পড়ছিল যেন আপন মায়ের পেটের খালাতো বোন আর কি। রাত 11:30 রয়েছে ইমরাউল রাফাতের পরিচালনায় ধারাবাহিক নাটক তরুণ তুর্কি। আচ্ছা, একটা কথা, এই যে ক্লায়েন্ট আপনার, ওরে কি কালকে আপনি সকালেই সদরঘাটে পাঠাই দিবেন না একটু এম্বাসি পর্যন্ত নিয়ে যাবেন? ঘটনা কি? তুমি আমার লগে আবারও মস্করা করো। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় অভিনেত্রী প্রভা। অভিনয়ের নানা ব্যস্ততা সম্পর্কে জানতে চলুন কথা বলি মডেল ও অভিনেত্রী প্রভার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? জি, আপনি? ভালো আছি। একজন মিষ্টি মেয়ে এবং শক্তিশালী অভিনেত্রীকে আজ আমরা পেয়েছি, সেজন্য শুভ সন্ধ্যা অনেক বেশি আনন্দিত। ঈদে আপনার অভিনীত 2টি টেলিফিল্ম যাবে, চতুর্থ দিন এবং সপ্তম দিন। একটি ভালোবাসার গল্প সমগ্র, অন্যটি হচ্ছে বসন্তের পংক্তিমালা। রাইট। কেমন লাগছে যে একই সাথে এনটিভিতে 2টো টেলিফিল্মে কাজ করেছেন? অফকোর্স ভালো লাগছে। প্রিয় চ্যানেলে যখন একটা কাজ যায় স্পেশাল অকেশনে, ভালো তো লাগবেই, তখন আরও সিনসিয়ার হয়ে কাজটা করতে ভালো লাগে। কাজ শেষ হয়েছে ভালোবাসার গল্প সমগ্র। জি। কোথায় কোথায় শুটিং হলো, কারা ছিলেন আপনার সাথে ওখানে? এটা হচ্ছে মাহমুদ দিদারের একটা কাজ। আমার কো আর্টিস্ট ছিলেন নাইম ভাই। এখানে আমি মোটামুটি একটা অটিস্টিক চাইল্ডের ক্যারেক্টার করি। আর শুটিং হয়েছে ঢাকার ভেতরেই, একটা শুটিং হাউসে আশেপাশে। এই তো। অটিস্টিক একজন চাইল্ডের যে ক্যারেক্টারটা করেছেন, কেমন ছিল সেটা, এবং সেটা নিশ্চয়ই খুব ডিফিকাল্ট ছিল আপনার জন্য? হ্যাঁ, ডিফিকাল্ট ছিল, আবার
বিভিন্ন মুভি, তারপরে যখন ডিরেক্টরের সঙ্গে ব্যাপারগুলো নিয়ে আলাপচারিতা হয়, ওই মোমেন্টে গিয়ে আসলে কঠিন লাগলে তো ঝামেলা, তখন তার পারফর্ম করা যায় না। ইমাজিন করে নিতাম যে এরকম করে পারফর্ম করতে হয়। আর মেয়েটা ছিল হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী, কোনো ফিজিক্যাল খুব একটা অটিজম ছিল না, কিন্তু এমনিতে বুদ্ধি প্রতিবন্ধী, মানে মেয়েটা কথা বলতে পারে না, বা কথা বলতে পারে কিন্তু প্রকাশ করতে পারে না, এরকম বয়সে বড়, কিন্তু আচার ভাবভঙ্গি বাচ্চাদের মতো, অনেক বেশি ম্যাচিওর। সেই চরিত্রটাতে যখন অভিনয় করতে গেলেন নিশ্চয়ই একটা ডিফারেন্ট ফিলিং হয়েছে, একটা ভিন্ন চরিত্র। আমার সবসময় স্পেশাল চাইল্ডদের জন্য এক রকমের একটা ফিলিংস কাজ করে। আমি সবসময় আমি চেষ্টা করি, এগুলো আসলে আমি খুব একটা বেশি বলতে চাই না। আমি একদমই কখনো কোথাও গেলে বা আমি ওদের সঙ্গে মিট করলে আমার কখনোই ইচ্ছা করে না যে আমি এটা শেয়ার করি কারোর সঙ্গে, আমি আমার মতো করি। কিন্তু আমি যেহেতু বলতে হচ্ছে তাই বলছি, মানে ওদের জন্য সবসময় আমার একটা স্পেশাল ফিলিংস কাজ করে। ওদের সঙ্গে আমি মিশেছি, বেশ মিশেছি। সেক্ষেত্রে তো অভিনয় করতে গিয়ে নিশ্চয়ই, যেহেতু আগে থেকে ফিলিং ছিল, জানা ছিল, অনেকটা সহজ হয়েছে। শুটিংটা কোথায় কোথায় হয়েছিল? শুটিংটা ঢাকার ভেতরেই হয়েছে। শুটিংটা ঢাকার একটা শুটিং হাউসে, আর শুটিং হাউসের বিভিন্ন জোনগুলো ঘিরে হয়েছে আর কি। এছাড়া নিশ্চয়ই অনেক কাজ নিয়ে ব্যস্ত, ঈদে আরো অনেকগুলো নাটক করা হয়েছে। না, এবার ঈদে আমি একদমই কাজ করতে চাইনি, সত্যি কথা বলতে। আমি আসলে একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত হতে যাচ্ছিলাম, মানে চাচ্ছিলাম, ইনফ্যাক্ট সেটা করছি, সেটার প্রসেসিংয়েই ছিলাম। আর ঈদের পর থেকে আমি বেশ কিছুদিন আমি আমার মতো করেই বাসায় ছিলাম, বিকজ আমি চাচ্ছিলাম এবার ঈদে কাজটা না করতে। কিন্তু মাসখানেক যাওয়ার পরে তখন আমার একটু খারাপ লাগা শুরু করলো যে না, আমার আসলে কিছু কাজ করা উচিত ছিল। তারপর আমি এখন কাজ করছি, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি 5টা কাজ করব, 5টাই হবে অনেক সিলেক্টিভ, অনেক মানে বিভিন্ন 5 রকম গেট আপে, 5 রকম গল্প, 5 রকম ক্যারেক্টার। কিন্তু আলটিমেটলি যেটা হয়, ভালো কাজ করা হয়, কিন্তু আবার মাঝে মাঝে সেটা সময়ের দাবিতে একটু করতেই হয়, ঠিক থাকে না, সেটা আসলে করতে চাই না এখন আর। কিন্তু হয় না যে অনুরোধ বা সম্পর্ক সবকিছু মিলিয়ে কাজগুলো করা হয়ে যায়, কিন্তু এখন আর করতে চাই না এই মানে আমি বলবো না খারাপ কাজ, আমি যে কাজগুলো করেছি, যে ক্যারেক্টারগুলো আমি অলরেডি করে ফেলেছি, সেটা আমি এখন করতে চাই না। আমরা কিন্তু সবসময় আপনাকে সিলেক্টিভ কাজেই পাচ্ছি, বেছে বেছেই কাজ করছেন, এবং আমরা সেটাই পাচ্ছি। এনটিভিতে তো সিনেমাওয়ালাতে আপনি অভিনয় করেছেন, সেখানে আপনার রোলটা কেমন ছিল? সিনেমাওয়ালাতে একটা কি বলবো, গ্রাম থেকে আসা একটা মেয়ে, যে মেয়েটার লাইফে অনেক স্ট্রাগল, যে মেয়েটা জীবনের অনেক কিছু দেখে ফেলেছে ওর জায়গা থেকে। মেয়েটা পড়াশোনা শেষ করতে পারেনি ফ্যামিলি ক্রাইসিসের কারণে, তারপরে বিয়ের পরে যেটা হয় নির্যাতিত, তারপরে পালিয়ে চলে আসা ঢাকায়, তারপরে এখানে এসে প্রথমে এফডিসির এক্সট্রা হিসেবে কাজ করা, দেন একটা টাইমে গিয়ে বাংলাদেশের ওয়ান অফ দ্য মানে টপ পজিশন হোল্ড করে মেয়েটা। তো সেই জায়গা থেকে বিভিন্ন রকম সিচুয়েশনকে হ্যান্ডেল করতে জানা, খুবই বুদ্ধিমতী, কিন্তু ওই যে শিক্ষাটার একটু অভাব, সেই কারণটাতে বিভিন্ন রকম সমস্যা হয়। কিন্তু মেয়েটা এতটা সাহসী, মেয়েটা সব কিছুকে ট্যাকেল দিতে জানে, অনেক স্ট্রং, খুবই মজার। মানে সিনেমাওয়ালা কাজ করতে গিয়ে আমার সিরিয়াসলি আমি খুবই এনজয় করেছি। আর পরিচালক যিনি আমার খুবই পছন্দের, সুমন আনোয়ার, উনি যখন কিছু একটা স্ক্রিপ্ট লেখেন, আমি সবসময় বলি, মানে সুমন ভাইকে নিয়ে আমার এটা একটা হচ্ছে যে উনি যখন সংলাপ লেখেন তখন ইটসেলফ একটা ক্যারেক্টার দাঁড় হয়ে যায়, মানে নতুন করে নিজেকে আরও বেশি করে মানে এফোর্ট দিতে হয় না,
যে ক্যারেক্টারের জন্য। অলরেডি স্ক্রিপ্টই পড়ছি, অলরেডি তখনই আমার টোন চেঞ্জ হয়ে যাচ্ছে, বা আমি আরেকটা ক্যারেক্টারে চলে যেতে পারছি। সো সিনেমালা কাজ করতে আমার অনেক মজা লেগেছে। চরিত্রটা শুনেও মনে হয়েছে যে অনেক বেশি আকাঙ্ক্ষিত একটা চরিত্র, কারণ প্রত্যেকেরই উচিত স্ট্রং হওয়া, এবং বিশেষ করে মেয়েদের। আপনার কাছে জানতে চাইছি যে বললেন স্ক্রিপ্ট বিষয়ে, যে স্ক্রিপ্ট পড়লেই অনেক কিছু জানা হয়ে যায়, সেক্ষেত্রে এখন তো অনেক স্ক্রিপ্ট ছাড়াও কাজ হচ্ছে, তো আপনার ক্ষেত্রে কোনটা বেশি করা হয়? আমার শুরুটা ছিল স্ক্রিপ্ট ছাড়া, কিন্তু সবাই তো, এটা আমি বলবো মাশাআল্লাহ অনেক বড় একটা গুণ, সবার তো সম্ভব না। আর হয়তো ওই সময় আমাকেও এটা ভালো লাগতো। এখন যেটা হচ্ছে, আমি নিজেই পারি না ইম্প্রোভাইজ করতে, আমার আসলে স্ক্রিপ্টটা লাগে। আমি স্ক্রিপ্টটা থাকলে আমি নিজে একটা কিছু ইম্যাজিন করতে পারি, ওটার সঙ্গে মিলিয়ে আমি কস্টিউম রেডি করতে পারি, আমার গেট আপ রেডি করতে পারি, আমি নিজেকে 1-2 দিন সময় দিতে পারি শুটিং শুরু হওয়ার আগে। তো স্ক্রিপ্ট থাকাটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। লাইন আপটাও ভালো থাকলে, কিন্তু না থাকাটা তখন একটু এলোমেলো, কিন্তু আমার মনে হয় হয়ে যায়, ডিরেক্টরের না হলেও আমার হয়ে যায়। সেটা হয়তো বা আপনি ভাবছেন, হয়তো বা হয় না। হ্যাঁ, হয় না এটা ভুল কথা, হয় হয় কিছু হয়, অফকোর্স হয়। তা না হলে এটা তো একটা গ্রামার, মানে আমরা যখন একটা পড়াশোনা শিখেছি তখন তো আমরা অলরেডি আমরা জেনে আগে বেসটাকে, এটাও তো একটা মানে স্ক্রিপ্টটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট অফকোর্স। মানে এত এত সিনিয়র শিল্পীরা এতদিন পর্যন্ত যেই রুলস মেনটেন করে এসেছেন, আমার অবভিয়াসলি আমার মনে হয় এটা প্রচুর দরকার। হ্যাঁ, আর মাঝে মাঝে আমি আরও কাজ করতে গিয়ে, মানে যারা এখন নতুন করে ইম্প্রোভাইজ শুরু করেছে, তারা যখন করতে গেছে আমার মনে হয় নাই সেটা অনেক বেশি স্পার্কিং, সেটা অনেক বেশি নতুন কোনো পাঞ্চ অ্যাড হয়েছে, নট লাইক দ্যাট। আর এখন আরেকটা বড় প্রবলেম হচ্ছে, এখন মাঝে মাঝে স্ক্রিপ্টটা একটু দেরিতে দেয়, ধরেন 1 দিন আগে দেয় বা হয়তো 2 দিন আগে দেয়। আমার পুরো রাইট আছে, আমার তখন আমি কাজটা আমি করতে না চাওয়া, কিন্তু ওই যে দায়বদ্ধতা, এই জায়গার প্রতি একটা দায়বদ্ধতা আমার যেহেতু আছে, তখন আমি করতে পারি না। তখনই হয় কি, 1-2টা আমার মন মানে পছন্দ না যেগুলো, সেরকম একটা কাজ করে ফেলা হয়। সেটা করতেই হয় আসলে অনেক কাজের ভিতরে। তখন চিন্তা করি যে আমার কলিগদের ডেট নেওয়া থাকে বা টেকনিশিয়ানদের, ওদের তো কোনো দোষ নাই, আমার সাথে সেই বোঝাপড়াটা হচ্ছে ডিরেক্টরের সঙ্গে। কিন্তু এটা খুব ভুল, মানে এটা এটা আমাদেরকে খুব, মানে সবার ভেতরে আসলে প্রফেশনালিজমটা থাকা উচিত। এক্স্যাক্টলি, মানে এটা মানে পারফরমেন্সের ক্ষেত্রে ডিস্টার্ব করে, এটা সব কিছু নিয়ে মানে তখন আর মানে খুশি মতো আর কি মন থেকে পারফর্ম করা যায় না টু মি। কিছু কিছু চেহারা বলেন কিংবা কিছু কিছু অভিনয় বলেন, মনে হয় যে দর্শকদের কাছে যেটা এই চরিত্রে ভালো লাগবে, যেমন আপনাকে মনে হয়, আমার কাছে এবং অনেকের কাছেও আমি শুনেছি যে সাহিত্য নির্ভর কাজগুলোতে অনেক বেশি ভালো লাগে। সেক্ষেত্রে আপনার ভালো লাগা কি? সাহিত্য নির্ভর মেয়েগুলো তো মানে আমার ইমাজিনেশনে আরও অন্য কিছু, শুনে ভালো লাগলো। হ্যাঁ, আমার বেশ ভালো লাগে অবভিয়াসলি যখন কোনো বিখ্যাত উপন্যাস বা গল্পের নায়িকা চরিত্রে বা ওই চরিত্রটা, মানে যেটা আমি পড়েছি। আমার মনে আছে এনটিভিতে আমার একটা নাটক যেত রুমালি, আমি রুমালি কতবার পড়েছি আমি নিজেও জানি না স্টুডেন্ট লাইফে, মানে টেক্সট বুকের তো আর পড়তাম না, নামে মাত্র আমার টেবিলে থাকতো, তো আমি আসলে বই পড়তাম, গল্পের বই পড়তাম। রুমালি আসলে আমার ইমাজিনেশনে, আমি তো যখন একটা বই পড়া হতো তখন তো আমরা নিজেকেই সেখানে প্রেজেন্ট করতাম, সেই জায়গাটাতে আমি এতবার প্রেজেন্ট করেছি। আমি যখন স্ক্রিনে দেখতে পেলাম আমাকে, তখন আমার মনে হলো যে না, আমি যেই ক্যারেক্টারটা ইমাজিন করতে পেরেছি এতগুলো বছর, মানে ধরেন যে তার থেকে হয়তো 4 বছর পরে হয়তো আমাকে ওই রোলটা প্লে করতে হয়েছে, তখন আমি দেখলাম যে আমি স্যাটিসফাইড, আমি যেটা ইমাজিন করেছি ওইটাই। হ্যাঁ, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। স্যাটিসফ্যাকশনটা আসলে খুব জরুরি। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। পড়াশোনার ব্যস্ততা, অভিনয়ের ব্যস্ততা, সব কিছু মিলিয়ে নিশ্চয়ই সামনে পরিকল্পনা আছে। আমি খুব বেশি ভাবতে পছন্দ করি না,
লেট ইট বি ব্যাপারটা আমার কাছে খুব বেশি ফ্লেক্সিবল মনে হয়, মানে অত বুদ্ধি নিয়ে চলি না, বা অনেক চালাকি তো করতেই জানি না, কিন্তু এই যে প্ল্যান ওয়াইজ এটার পরে এটা, এটার পরে এটা খুব বেশি ভাবি না, ভেবে রাখি অল্প কিছু, যাতে করে ফ্যামিলিকে হার্ম না করা হয়, আমাকে হার্ম না করা হয়, বা এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করি। কিন্তু মানে আমি খুব মানে কি বলে সুদূর প্রসারী, মানে আই ডোন্ট নো, অনেক বেশি ভাবেন, আসলে অনেক বেশি ভেবে লাভও নাই, কারণ আমাদের জীবনটা অস্থায়ী। এক্স্যাক্টলি, কখন আমরা চলে যাই সেটার কোনো ঠিক হ্যাঁ নেই। না, অনেকে ভাবে কিন্তু আমি ভাবতে জানি না, আমি ভেবেও দেখেছি যে তারপরে এটা আমি কিছু না, ভালো কাজ করবেন সেই প্রত্যাশাটা সেটা তো নিশ্চয়ই আমি আছে। সবসময় বলি, সেটা আমি সবসময় বলি যে আমার ভালো কাজ করতে চাই, ডিফারেন্ট কাজ করতে চাই, ডিফারেন্ট ক্যারেক্টারের কাজ করতে চাই, ভালো পারফরমেন্স করতে চাই, দর্শক জানুক বুঝুক যে আমাদের দেশে এত লিমিটেশনস থাকা সত্ত্বেও সেখান থেকে আমরা যে এত ভালো পারফর্ম করি, সেটা তো অনেক কিছু। অবশ্যই, শুধুমাত্র একজন সেলিব্রিটি হিসেবে না, একজন শক্তিশালী অভিনেত্রীর কাছ থেকে আরো অনেক বেশি ভালো ভালো নাটক আমরা প্রত্যাশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, আমার দর্শকদেরকে অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।